জামাত ইসলামকে কোন অস্ত্র দিয়ে জবাই করা হবে? জামাত ইসলামী তো ম্যাচুরিড হয়েছে। জামাত ইসলাম খুব ভালো করেই বুঝে। জামাত ইসলামীকে দিয়ে অস্ত্র যেটা ২ টা অস্ত্র ব্যবহার করা হবে জামাত ইসলামের বিরুদ্ধে। সেটা হচ্ছে দাবি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়গুলাতে নারীদের দিয়ে জামাত ইসলামীকে চেষ্টা করা ছাত্র শিবিরকে চেষ্টা করা হয়েছিল যে তাদেরকে কোনোভাবে দমানো যায় কিনা। কারণ তাদেরকে বোঝানো হয়েছে এরা ক্ষমতায় গেলে কিন্তু তোমাদের খবর আছে। এবং বিধর্মীদের বোঝানো হচ্ছে এরা ক্ষমতায় গেলে তোমাদের কিন্তু ভারত নিয়ে ছাড়বে। এই ২ টা অস্ত্র মানে বিধর্মী অন্য ধর্মের যারা আছে আমাদের বাংলাদেশে সংখ্যালঘু তাদেরকে ব্যবহার করা, নারীদেরকে ব্যবহার করা। যে জামাত যদি ক্ষমতায় আসে তোমাদের কিন্তু খবর আছে। জামাত ইসলাম এই টেকনিকটা খুব ভালোভাবে রপ্ত করে ফেলেছে, বুঝে ফেলেছে। ছাত্রদল নিজের কর্মসূচি নিয়ে শিবির নিয়ে পড়ে থাকে, আপনাদের কর্মসূচি নিয়ে জামাত নিয়ে পড়ে থাকেন। জামাত নিয়ে পড়ে থাকবেন না ভাই। আপনি দেশের জন্য কি করবেন? আওয়ামী লীগকে বাঁচিয়ে রেখেছে। জাতীয় পার্টি না থাকলে আওয়ামী লীগ এই ১৬ বছর থাকতে পারত না। আর আরেকটা বিষয় বললে অবশ্যই অনেকে হজম করতে পারবে না। সেটা হচ্ছে বিএনপি যদি এই সমর্থন না করত, তাহলেও কিন্তু আওয়ামী লীগ এত বছর থাকতে পারত না। বিএনপির আপামর জনতা সাধারণ মানুষ যারা আছে, তারা অবশ্যই দেশপ্রেমিক। আমি এতে বিন্দু মাত্রেও মানে কি বলে যে আমার কথা থেকে সরব না। অবশ্যই দেশপ্রেমিক। কিন্তু আমরা এটা খুব ভালোভাবে অবলোকন করেছি যে তারেক রহমান সাহেব দেশের বাহিরে আছেন তার বিষয়টা ভিন্ন। কিন্তু দেশে আওয়ামী লীগের সাথে মিলেমিশে তারা তাদের ব্যবসা-বাণিজ্য যা করার সবকিছুই তারা করেছে। মূলত তাদের কারণেই এই ১৬ বছর আন্দোলন সফল হয়নি। এটাই হচ্ছে বাস্তবতা। অতএব আমি বললে তো আর গোটা দেশকে একসাথে আপনি ইয়ে করতে পারবেন না। একসাথে গোটা দেশকে আপনি ছেঁকে পরিষ্কার পরিচ্ছন্ন তো করতে পারবেন না। জাতীয় পার্টি যেমন অপরাধী, পাশাপাশি এই কি বলে যে বিএনপির আশপাশে ঘাপটি মেরে থাকা কিছু নেতা, তারাও কিন্তু এটার দায় দায়ী। এটাকে ফেলে দেওয়া যাবে না। তাদের কারণে আন্দোলন সফল হয়নি। না হয় ২৮ তারিখ সরকার পড়ে যেত। ২৮ তারিখ সরকার পড়ার মতো অবস্থা ছিল। তো সেটা কিন্তু করা হয়নি। এটা হচ্ছে বাস্তবতা। যাই হোক, তো জাতীয় পার্টি অবশ্যই সমানভাবে অপরাধী। যেখানে হাজার মানুষের জীবন গিয়েছে, হাজার গুম হয়েছে, পঙ্গু হয়েছে। এসব কিছুর সাথে জাতীয় পার্টি জড়িত। অতএব জাতীয় পার্টির অপরাধকে আমি কোনভাবে ছোট করে দেখছি না। আচ্ছা। এরপরে যে কয়েকটি বিষয় কথা আসছে আজকের টক শোতে যে বিএনপি ক্ষমতায় আসলে দুর্নীতির লাগাম বিএনপি টেনে ধরবে। একটা কথা আসছে। তো বিএনপি দুর্নীতির লাগাম টেনে ধরবে তাহলে বিএনপি এতবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল কেন? এটা সার্চ দিলে এত বেশি ডকুমেন্টস আসে। বাংলাদেশের দুর্নীতি নিয়ে সার্চ দিলে শেখ হাসিনার দুর্নীতির কথা যতটা না আসে, তার চাইতে বেশি কি বলে যে ওই যে হাওয়া ভবনের সেই কাহিনীগুলো এর চেয়ে বেশি চলে আসে। এটা কেন আসে? এটা আমার আসলে প্রশ্ন। যাই হোক, ফুয়াদ ভাই বাংলাদেশের সম্পদ। ফুয়াদ ভাইয়ের রাজনৈতিক আদর্শ, চিন্তা চেতনা এগুলোর সাথে আমি একমত না। কিন্তু এরপরেও এই লোকটা দেশের জন্য কথা বলেন। আমার এই কথাগুলাকে দেশের জন্য যে কথাগুলা বলেন, এই কথাগুলাকে আমি ডিপেন্ড করি। এই কথাগুলাকে আমি ভালো হিসাবে গ্রহণ করি। কিন্তু ফুয়াদ ভাইকেও আপনি ঝাড়া দিয়া দৌড়াবেন, ফুয়াদের চামড়া তুলে নেব আমরা, জামাতেরও চামড়া তুলবেন, সবার আপনারা চামড়া তুলে ফেলবেন। তো আপনারাই বাংলাদেশে থাকবেন। বাকি আর কেউ থাকবে না। এরকম যদি একনায়তন্ত্রের চিন্তা করেন, এতক্ষণ গণতন্ত্রের কথা তো আমার নুরুজ্জামান ভাই বললেন। এইভাবে আপনারা কোন একটা জায়গায় কথা বলতে দিচ্ছেন না। মসজিদকে আপনারা বাদ দিচ্ছেন না, মক্তবকে বাদ দিচ্ছেন না, কোন একটা আলেম বাদ দিচ্ছেন না। ভাই নিজেরা আলেম দাবি করি না। ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত আজকে ২২ টি বছর জুমার খুতবা দেই। ঠিক আছে? আমরা নিজেকে বড় আলেম দাবি করি না। এরপরে এই যে বাংলাদেশের কালচারে যেটা আছে দাওয়াতি কাজের ময়দানে, ওয়াজের ময়দানে, যুগের বেশি সময় ধরে এই ময়দানগুলাতে কথা বলি। কিন্তু বিএনপির 5 পাস করে নাই। মূর্খ, কোন রকম বাংলা লিখতে পারে না। এরা এতদিন যারা আমাদেরকে আমরা যখন এই টক শোতে কথা বলেছি জীবনের ঝুঁকি নিয়ে, তখন অনেকে বলেছিল, "ভাই বাচ্চা-কাচ্চাকে এতিম বানায়েন না।" ওই সময় আমরা যারা জীবনের ঝুঁকি নিয়ে কথা বলেছি, যাদেরকে কাছেও দেখি নাই, ওদের ভাষা শুনলে এখন ওই সমস্ত বিএনপির কর্মীদের ভাষা, মানে আমাদেরকে ন্যূনতম মাথায় দাঁড়িয়ে মানে টুপি আছে, দাঁড়িয়ে আছে দেখলেও তো মানুষ একটু সম্মান করে। সেইটুকু সম্মান বিএনপির কর্মীরা উপর থেকে নিচ পর্যন্ত কেউ করে না। অথচ এই বিএনপির কর্মী নেই জামাত ইসলামীর লোকদেরকে হাতে ধরে পায়ে ধরে দোয়া চেয়েই কিন্তু নির্বাচনে গিয়েছিল। তখন ঠিকই দোয়ার জন্য এসেছে। এখন সেই আলেমরা সবাই খারাপ হয়ে গেছে। খালি জামাত ইসলাম খারাপ হয়েছে বিষয়টা এরকম না। এখন চরমনের ব্যাপারেও সেম বক্তব্য। কাছেও আসতে পারবে না, ভোট কেন্দ্রে আসতে পারবে না, যেতে পারবে না, প্রচার করতে পারবে না, খালেদা জিয়ার আসনে দাঁড়াইতে পারবে না, আসলে হাত কেটে দেওয়া হবে, পাও করে দেওয়া হবে, মানে আসতে দেওয়া হবে না, মহিলাদেরকে লাঞ্ছিত করো, মহিলাদেরকে পুরুষদেরকে রক্তাক্ত করো, এগুলা ওনাদের গণতান্ত্রিক আচরণ। আর শাহজাহান চৌধুরী সাহেব কি বলেছে? ওইটা বাস গরম করার একটা ইস্যু। আরে ভাই জামাত ইসলাম জীবনে কোনদিন কোথাও মাঠ দখল কি বলে যে কেন্দ্র দখল করেনি। শাহজাহান চৌধুরী সাহেব মূলত যেটা বুঝাতে চেয়েছেন সেটা হচ্ছে এখানে বাংলাদেশে কিন্তু পাওয়ার পলিটিক্স চলে। সেই জায়গাতে শাহজাহান চৌধুরী সাহেবের এই থ্রেডদার মানে হচ্ছে অবশ্যই এমন পাহারাদারি বসাতে হবে। কারণ শাহজাহান চৌধুরী সাহেব যেই দল করেন সেই দলে একক কোনো বক্তব্য কাটে না। কেন্দ্রের বক্তব্য যা আপনাকে সেই বক্তব্য দিতে হবে। তার বাইরে বক্তব্য দেওয়ার সুযোগ নেই। শাহজাহান চৌধুরী সাহেব ইচ্ছা করলেও কেন্দ্র দখল করতে পারবে না। কোন সুযোগ জামাত ইসলামীতে নাই। তাহলে কি করতে হবে?
কেন্দ্রের বক্তব্য হচ্ছে এবার নির্বাচন চ্যালেঞ্জিং নির্বাচন হবে, প্রত্যেকটা কেন্দ্রে পাহারা বসাইতে হবে। শাহজাহান চৌধুরী সাহেব বুঝাইতে চেয়েছেন এখানে আপনার যদি এতটুকু কন্ট্রোল না থাকে, আপনার এতটুকু পাওয়ার না থাকে, হেডম না থাকে, তা আপনি তো কেন্দ্র রক্ষা করতে পারবেন না। বিএনপি কেন্দ্র নিয়ে যাবে। এখানে মূলত ব্যাখ্যা এটাই, এর বাইরে আর কোনো ব্যাখ্যা নাই। এখন ইনিয়ে বিনিয়ে আপনারা যে ব্যাখ্যা দেন। মাসুদ সাহেব সেন্টার দখল করতে এরকম কথা ওপেন বলেছেন আমি জানি না। এর আগেও আপনি যে কথাটা বলেছেন এই কথাটা অসত্য এবং আমি আপনাকে ভিডিও ক্লিপস এর মাধ্যমে, অডিওর মাধ্যমে আমি আপনাকে শুনিয়েছি। এখন আসেন আর হিন্দু শরিয়ার সাথে হিন্দু এমপি দেয়া এটা ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যায়। তো এইটা ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যায়। আমি জানতে চাই নুরুজ্জামান ভাই, আমরা একটু ভাই হিসাবে একটু প্রশ্ন করি। এই যে আপনি জাতীয়তাবাদী আদর্শ ধারণ করেন, লালন করেন, তার পক্ষে কথা বলেন। ইসলামী শরীয়ত এই ব্যাপারে কি বলে? জীবনে কি কখনো ইসলামী শরিয়া বিশেষজ্ঞ কারো কাছে কোনোদিন জানতে চেয়েছিলেন? কোনোদিন জানতে চেয়েছেন কিনা আমার প্রশ্ন। যদি জানতে চেয়ে থাকেন তাহলে আমাকে বলবেন। আমার যতটুকু জানা এই জাতীয় আদর্শগুলো ইসলামী শরিয়া এলাও করে না। তাহলে আপনি মুসলমান দাবি করতেছেন, আবার ওইটাও করতেছেন। এটা কি ডাবল স্ট্যান্ডার্ড হয় না? এবার আসেন জামাত ইসলাম কেন দিয়েছে শুনুন। জামাত ইসলামকে কোন অস্ত্র দিয়ে জবাই করা হবে? জামাত ইসলামী তো ম্যাচুরিড হয়েছে। জামাত ইসলাম খুব ভালো করেই বুঝে। জামাত ইসলামীকে দিয়ে অস্ত্র, যেটা ২ টা অস্ত্র ব্যবহার করা হবে জামাত ইসলামের বিরুদ্ধে। সেটা হচ্ছে দাবি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়গুলোতে নারীদের দিয়ে জামাত ইসলামীকে চেষ্টা করা হয়েছে, ছাত্র শিবিরকে চেষ্টা করা হয়েছিল যে তাদেরকে অনুভব দমানো যায় কিনা। কারণ তাদেরকে বোঝানো হয়েছে এরা ক্ষমতায় গেলে কিন্তু তোমাদের খবর আছে। এবং বিধর্মীদের বোঝানো হচ্ছে এরা ক্ষমতায় গেলে তোমাদের কিন্তু ভারত নিয়ে ছাড়বে। এই ২ টা অস্ত্র, মানে বিধর্মী অন্য ধর্মের যারা আছে আমাদের বাংলাদেশে সংখ্যালঘু, তাদেরকে ব্যবহার করা, নারীদেরকে ব্যবহার করা, যে জামাত যদি ক্ষমতা আছে তোমাদের কিন্তু খবর আছে। জামাত ইসলাম এই টেকনিকটা খুব ভালোভাবে রপ্ত করে ফেলেছে, বুঝে ফেলেছে। এবং এটা ডাবল স্ট্যান্ডার্ড নয়। ইসলামী শরিয়ত না মেনে এখন তো একেকজন শিরকের ফতোয়া দেয়। আগে তো আমাদের কাছে ফতোয়ার জন্য আসতো, এখন আমাদের কাছে আসে না। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ কূটনৈতিক মানে ব্যক্তিত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কূটনৈতিক চাল, এইটার কাছে গোটা বিশ্ব তৎকালীন মানে তার চারপাশে যেই অঞ্চলগুলো ছিল তারা হার মেনেছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয় অর্জন করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলা ইহুদি গোত্রের সাথে সন্ধি করেছেন এবং সেখানকার দায়িত্বে কিন্তু ইহুদিরাই ছিল, মুসলমানরা ছিল না। অথচ মূল দায়িত্ব ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই ইহুদি গোত্রগুলাকে হাতে নিয়ে তাদের নেতৃত্বে ওই অঞ্চলগুলা মানে ছেড়ে দিয়ে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কূটনৈতিক কাজ করে যদি ইসলামী বিপ্লব করতে পারে, জামাত ইসলামী বুঝে জামাত ইসলামীর জন্য এটা হবে সবচাইতে বড় অস্ত্র। একটা হচ্ছে নারী, নারীদেরকে বলবে বিএনপির লোকেরা যে আপনাদেরকে কিন্তু ঘর থেকে বের করে দিবে না। এরপরে বিধর্মীদেরকে বলবে জামাত ইসলাম কিন্তু ইসলামী সংগঠন, আপনাদের কিন্তু খবর আছে। জামাত ইসলামী এটা বুঝতে পেরে জামাত ইসলামী এখন সিদ্ধান্ত নিয়েছে, যেহেতু আমরা তাদের প্রতিনিধিত্ব করি এবং ইসলামী শরিয়ার আলোকে এই বিধর্মী অন্য ছোট ছোট যে কতগুলো ধর্মগোষ্ঠী আছে আমাদের বাংলাদেশে, এরা আমাদের কাছে কিন্তু নিরাপত্তার হকদার। এরা আমাদের কাছে ভালো ব্যবহারের হকদার। এরা আমাদের কাছে ইসলামী শরিয়ার বিধান আছে। এদের সাথে আমরা কি আচরণ করব? এখন ভারত কিন্তু বাংলাদেশের কাউকে যদি পছন্দ করে, সবার আগে সংখ্যালঘু হিন্দুদেরকে পছন্দ করে, যে তাদের মাধ্যমে রয়ের কাজটা ভালো করে করানো যায়। এক্ষেত্রে আমি এটা মোটেও বলছি না যে বাংলাদেশের হিন্দুরা সবাই ভারতের লোক, অসম্ভব কথা। বাংলাদেশের লাখো লাখো হিন্দু দেশপ্রেমিক আছে, কোনো সন্দেহ নেই। কিন্তু এদের একটা সংখ্যাকে ভারত কাজে লাগায়। সেই জায়গায় এদেরকে কাজে লাগাইয়াই কিন্তু ট্রাম্পের কাছে নালিশ করেছিল বাংলাদেশ থেকে বের করে দেয়া হয়। এখন ওইখানে যদি জামাত ইসলামী যদি ডানমনা দেশপ্রেমিক এরকম ২-৪টা এমপি যদি সংখ্যালঘুদের থেকে আনতে পারে, নারীদের থেকে আনতে পারে, তখন ওই যে ২টা বড় অস্ত্র, জামাত ক্ষমতায় চলে গেলেও এই ২ অস্ত্র দিয়ে জামাত ইসলামীকে ঘায়েল করার চেষ্টা করবে। জামাত ইসলামী সেটা টের পেয়ে ইসলামের ইতিহাস অ্যানালাইসিস করে এই মুহূর্তে এটা করা আমাদের জন্য জায়েজ কিনা সেটা চিন্তা ভাবনা করে দেওয়া হয়েছে। অথচ শরীয়ত না জেনে ফতোয়া দিয়ে দিচ্ছে, এটা ডাবল স্ট্যান্ডার্ড। আপনি ইতিহাস তো জানেন না। ইসলাম বিভিন্ন সময় বিভিন্ন গোত্রগুলোর সাথে ওই রাষ্ট্রের প্রয়োজনে যেখানে যাকে সেট আপ করা প্রয়োজন সেখানে সেট আপ করবে জামাত ইসলামী। এক্ষেত্রে আবার এখানে আবার অনেকে বলে যে এখন এই যে কি বলে যে হিন্দু প্রার্থী দিয়েছে সে কি জামাতের আমির হইতে পারবে? তাহলে তো এটা বৈষম্য। তো জামাত ইসলামের আমির যদি হিন্দু হইতে না পারলে বৈষম্য হয়, আওয়ামী লীগেরও তো প্রধান হইতে পারে না শেখ পরিবারের কেউ, জিয়াউর রহমানের জিয়া পরিবারের কেউ তো বিএনপির প্রধান হইতে পারে না। তো সমস্যা কোথায়? এটা হতেই পারে, অসম্ভবের কিছু না। এবার আসেন এই যে জামাত ইসলামের কর্মীরা কি দুধের দোয়া? না, মোটেও না, অসম্ভব। এটা আমি শুরুতেই বলেছি, এটা হতেই পারে না। একটা বড় দল, ছোট ছোট কর্মীরা ভুল করবে, অনেক কথাবার্তা বলবে। এটা বিএনপিতেও থাকবে, আওয়ামী লীগেও থাকবে, জামাতেও থাকবে। আচ্ছা, শেষ করে দিচ্ছি। এখন যেখানে বিএনপির কর্মীরা ওপেন খুন করছে, চাঁদাবাজি করছে, মারামারি করছে, কাটাকাটি করছে, সেটা নিয়ে আপনাদের কোনো বক্তব্য নাই। যাদেরকে যাক নামকাওয়াস্তে আপনারা বাতিল করেছেন,
স্থগিত করেছেন, সেটাও ২ দিন পরে আবার আপনারা আপনাদের দলে ফিরায় নিলেন। তো সেই জায়গায় জামাত ইসলামের কর্মীরা ২-৪ টা কথা বলতে, সেটাও আপনাদের মতো দায়িত্বশীল মানের ভাইয়েরা যদি আপনারা কাট ভিডিও প্রচার করে এভাবে জাতির সামনে ভুল তথ্য উপস্থাপন করেন, আমার মনে হয় এটা আমাদের জন্য মানে মোটেও ভালো কিছু বই আনবে না। আমি মনে করি এই মুহূর্তে ৫ তারিখের পরের বাংলাদেশে এই বক্তব্যগুলো যত কাট ভিডিও প্রচার করব, যত মিথ্যা প্রচার করব, যত প্রপাগান্ডা ছড়াবো, প্রত্যেকটার মাধ্যমে এটা যেই দল করুক, এটা জামাতও যদি করে, যত মিথ্যা প্রচার হবে তত ভোট কমবে। নিশ্চিত থাকেন, নিশ্চিত থাকেন। এবং সামনের দিকে ভোট কেন্দ্র দখল কোন দলই করতে পারবে বলে আমার মনে হয় না। সেই পরিবেশটা হবে না। বিশ্ববিদ্যালয়গুলোতে যেভাবে নারীরা, শিশুরা, যুবকরা ভোট কেন্দ্র পাহারা দিয়েছে, আমার মনে হয় এবারের নির্বাচনে নারী, তারপরে পুরুষ, বৃদ্ধ সবাই দেখবেন ভোট কেন্দ্র পাহারা দিবে। এজন্য বাক্সা নিয়ে একদিকে দৌড় দেয়া, সেই রাজনীতিটা সামনে আর করা যাবে না। অতএব আপনার দলের কর্মসূচি সেটা জাতির সামনে বলেন। ৭১ নিয়ে খেলা বন্ধ করে যে আমরা আগামী নির্বাচনে এই করতে চাই। আপনাদের ইশতেহারগুলো, আপনাদের প্রতিশ্রুতিগুলো জাতির সামনে পেশ করুন। দেখবেন যে মানুষ আপনাদেরকে গ্রহণ করবে। যত জামাতের সমালোচনা করবেন, জামাত ইসলামী তত এগিয়ে যাবে। আমি সর্বশেষ একটা কথা বলি, জামাত ইসলামী আজকে এই জায়গায় এসেছে, যতই মুখে বলে ৪টা-৫টা সিট পাবে জামাত ইসলাম, মনে, মনে খুব টেনশনে আছে। না জানি জামাত ক্ষমতায় চলে যায়। এই টেনশন আপনাদের কেন তৈরি হয়েছে জানেন? অনেক কারণ। তার মধ্যে বড় কারণ আপনাদের সমালোচনা। আপনারা জামাত ইসলামীকে ফ্রন্টে নিয়ে এসেছেন। আপনাদের কর্মসূচি নিয়ে জামাত নিয়ে ২৪ ঘন্টা পড়ে থাকেন। ছাত্রদল নিজের কর্মসূচি নিয়ে শিবির নিয়ে পড়ে থাকে, আপনাদের কর্মসূচি নিয়ে জামাত নিয়ে পড়ে থাকেন। জামাত নিয়ে পড়ে থাকবেন না ভাই। আপনি দেশের জন্য কি করবেন সেই কর্মসূচি দেন।